পৃথিবীর সবচেয়ে গরিব মহাদেশ আফ্রিকা, যেখানে মানুষ যে শুধু গরিব তা নয়, বরং অধিকাংশ মানুষেরই দিনে একবেলা খাওয়াটাও খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। কিন্তু এই মহাদেশের প্রায় প্রত্যেকটা দেশেরই পরতে পরতে বিছানো আছে সোনা, হীরা, প্লাটিনাম, ইউরেনিয়াম সহ পৃথিবীর যত মূল্যবান ও তানজানাইটের মতো দুর্লভ সব রত্নপাথর, যা শুধু আফ্রিকা মহাদেশের তানজানিয়াতেই পাওয়া যায়। এই মহাদেশের আরেক নাম বলতে পারেন রত্নভাণ্ডার। পুরো পৃথিবীর 3/1 সোনা এবং 4/3 হীরার মজুদ আছে এই আফ্রিকা মহাদেশে। আফ্রিকার চতুর্থ সোনা উত্তোলনকারী দেশ তানজানিয়া, পৃথিবীর 2টা বৃহত্তম হীরার খনি আফ্রিকার বতসোয়ানার জোয়ানেং এবং ওরাপা। আফ্রিকা মহাদেশ থেকে পাওয়া পৃথিবীর 4/3 হীরার পরিমাণ 1.9 বিলিয়ন ক্যারেট, যা আজকের বাজার মূল্য $158 বিলিয়ন। আর যে সোনার মজুদ আছে প্রায় 3,21,000 টন, বাজার মূল্য প্রায় $30 ট্রিলিয়ন। আমরা কোনো সামুদ্রিক বালি বা কনস্ট্রাকশন সাইটের হট সিমেন্টের গল্প শুনছি না, এটা আফ্রিকার সোনা ও হীরার বাস্তব হিসাব সম্পর্কে জানতেছি। ঠিক এই মুহূর্তে এসে যে প্রশ্নটা আপনার মাথায় আঘাত করলো, আমার মাথায়ও ঠিক একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুদিন যাবৎ। এত রত্নে ভরা দেশগুলোর মানুষ এত গরিব কেন, যে একবেলা আহার পেতেই হিমশিম খেতে হয়? আমি সাইফ আনসিন আফ্রিকার বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, এখনো আছি পূর্ব আফ্রিকা তানজানিয়ায়। তানজানাইটের দেশ তানজানিয়ার নতুন ব্লগে আপনাকে জানাই স্বাগতম। আছি তানজানিয়ার বাণিজ্যিক শহর দার এস সালামে, যাচ্ছি এদেশের নতুন প্রশাসনিক রাজধানী ডোডোমাই, যেটা এদেশের সেন্ট্রাল রিজিয়নে অবস্থিত। বসেছি আফ্রিকার অন্যতম এক্সপ্রেস রেল সার্ভিস SGR এক্সপ্রেস ট্রেনে। আজকের রেলযাত্রায় আপনাদের শোনাবো লাখ লাখ টন লাল মাটি কিংবা চিকন বালি নয়, গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম, ইউরেনিয়াম সহ অমূল্য ও বিরল সব খনিজ সম্পদের বাস্তব গল্প, যা আপনাদেরকে দেশি মিডিয়া কখনোই শোনাবে না, কারণ এসব অঞ্চলে তাদের বিচরণ নেই। পশ্চিমা মিডিয়া শোনাবে না, কারণ এটা হবে তাদের জন্য আত্মঘাতী। এদেশের কর্তারাও এইসব আপনাদের শোনাবে না, কারণ লোমহর্ষক এই চিত্রগুলো থেকে তারাও সুবিধাপ্রাপ্ত। আর যারা এটার ভুক্তভোগী তারাও আপনাকে শোনাতে পারবে না, কারণ তাদের নিজেদেরকেই তো জানতে দেওয়া হয় না যে তারা কতটা ধনী। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা, আর জানুন পৃথিবীর এক জানা মহাদেশের অজানা ও লোমহর্ষক কিছু বাস্তব গল্প। এটাই তানজানিয়ার স্পিড ট্রেন, বুলেট ট্রেন না, দেখা যাক কত গতিতে চলে। যাচ্ছে এখান থেকে রাজধানী ডোডোমা। কিন্তু রাজধানীটা আমার কাছে একটু রহস্যময় মনে হয়, ভুতুড়ে একটা শহর মনে হয়। মানে পুরো দেশটা সবুজায়ন, মাঝখানে মরুভূমির মতো একটা জায়গা, সেখানেই নাকি তাদের রাজধানী। সেই রাজধানীটা দেখতে যাচ্ছি, এদেশের আরও অজানা অনেক ফ্যাক্ট জানতে যাচ্ছি আজকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা উপভোগ করুন। টিকিট অনলাইনে নেওয়া যায়, SGR বুকিং দিয়ে সার্চ করলে তাদের ওয়েবসাইটটা পাওয়া যায়। এখানে 2 ক্যাটাগরির টিকিট আছে, বিজনেস ক্লাস আর ইকোনমি। ইকোনমিতে 31,000 তানজানিয়ান শিলিং টিকিট কস্ট। এই স্টেশনটা বাইরে থেকে দেখতে কিন্তু অনেক লাক্সারিয়াস। রেল স্টেশনের ভিতরের দৃশ্যটা মানে অনেকটা একটা এয়ারপোর্টের মতো, ছোটোখাটো একটা এয়ারপোর্ট এমনই। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখলাম যে যতগুলো এই ধরনের দূরপাল্লার স্টেশনগুলো আছে, বাস স্টেশনে দেখি নাই। আমি জানজিবার গেছিলাম, ফেরি স্টেশনে দেখছিলাম। এখন যাচ্ছি রাজধানীতে। এখানে দেখলাম যে ইমিগ্রেশনের আলাদা একটা বুকিং আছে, মানে ইমিগ্রেশন পাস হয়ে যাইতে হবে অ্যাজ এ বিদেশিদেরকে। ইমিগ্রেশন ওই এক দেশ থেকে অন্য দেশে গেলে এয়ারপোর্টে যেরকম প্রসিডিওর না, সেরকম মানে ইমিগ্রেশনের ডকুমেন্টগুলো চেক করে বা ভেরিফাই করে। তো রেল স্টেশনের ভিতরে এটা দেখতে অনেকটাই ছোটোখাটো একটা এয়ারপোর্টের মতোই। অনেকক্ষণ লাইনে দাঁড়াইতে হয়েছিল, ফাইনালি উঠলাম। 9:30 বাজে ট্রেন ছাড়ার কথা, 9:22 অলরেডি বাজে। 4 ঘন্টা হয়তো এখান থেকে যেতে লাগবে। যেতে যেতে অনেক দৃশ্যগুলো আমরা দেখবো। অ্যান্ড এই দেশের অজানা আরও অনেক কিছুই আছে যেগুলো আপনাদেরকে জানানো হয়নি, সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আর ট্রেনের ভিতরের দৃশ্যটা ভালোই লাক্সারিয়াস, এসি আছে, এসি কিন্তু চলতেছে, তবে না ভালোই। এখানে তানজানিয়ার ট্রেন সার্ভিস নিয়ে আপনি যদি দেখেন, অনেক বাজেভাবে যেগুলো অনেক পুরোনো আমলের ট্রেন, সেগুলোকেই বেসিক্যালি প্রেজেন্ট করে বিদেশি ইউটিউবাররা দেখলাম। কিন্তু এখানে এত ভালো একটা ট্রেন সার্ভিস, যদিও বা এটা এখন দার এস সালাম থেকে ডোডোমা পর্যন্ত আছে, স্প্রেড করবে, নেটওয়ার্কটাকে হয়তো বা আরও বড় করবে। আফ্রিকার আরেকটা দেশ মোজাম্বিকের কয়েকটা সোনার খনিতে আমি গিয়েছিলাম, অ্যান্ড আপনাদেরকেও দেখিয়েছিলাম এবং কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম কিভাবে আফ্রিকার দেশগুলোতে খুবই সাধারণ মানুষজন ট্রেডিশনাল পদ্ধতিতে গায়ের জোরে মাসের পর মাস মাটি কেটে কয়েক গ্রাম স্বর্ণ আহরণ করে, সেটা দিয়ে সারাটা বছর পরিবার ও নিজের জীবিকা নির্বাহ করে। কিন্তু আজকের গল্পটা ভিন্ন।
কারণ গল্পটা তানজানিয়ার। চলুন প্রথমে এদেশের কোন সম্পদটা কি পরিমাণে মজুদ আছে সেটার একটা ধারণা নিয়ে আসি, এরপর ফিরছি আপনার মাথায় ঘুরতে থাকা সব প্রশ্নের উত্তরে খুঁজে। 2019 সালে তানজানিয়ার মোট রপ্তানি আয়ের অর্ধেক ছিল খনিজ সম্পদ রপ্তানি করা আয়। তানজানিয়ায় পাওয়া দাতব খনিজগুলোর মধ্যে রয়েছে সোনা, লোহা, রূপা, তামা, প্লাটিনাম, নিকেল, টিন, আরো কত কত কিছু। জানা যায় তানজানিয়ায় মোট সোনার মজুদ আছে প্রায় 1200 মেট্রিক টন, যেখান থেকে প্রতি বছর 50 টন সোনা উত্তোলন করা হয়ে থাকে এই তানজানিয়ায়। ডায়মন্ড আছে প্রায় 380 টন মতো, প্রতি বছর প্রায় 20 টনের কম বেশি তানজানাইট উত্তোলন করা হয়ে থাকে, যেটা শুধুমাত্র তানজানিয়াতে পাওয়া যায়। কেবল মুকুজি নদীতেই আছে 182 টন ইউরেনিয়াম। 1 টন ইউরেনিয়ামের দাম 1 কোটি টাকারও কম বেশি। কয়লা আছে বিলিয়ন বিলিয়ন টন, প্রতি বছর 23,700 টন করে আগামী আরো 7 বছর ধরে উত্তোলন করতে থাকবে গ্রাফাইট। এছাড়াও বিভিন্ন রত্নপাথর, আয়রন ওর, নিকেল সহ আরো কত কত কিছু। এখানে যত প্রকার মাইনিং গুলো আছে তার সবগুলোই বিদেশি কোম্পানি, চাইনিজ, সাউথ আফ্রিকা, ইউরোপিয়ান, ব্রিটিশ, ইন্ডিয়ান এসব দেশের। ভাই জাস্ট টাইমে ট্রেন ছাড়লো, এখন আমরা সবুজের মাঝখানে লোকালয় ভেদ করে যাচ্ছি রাজধানী দুদুমার উদ্দেশ্যে। অনেকদিন পর মানে একটু কোলাহল মুক্ত হলাম। দারুসালামে আসলে প্রচুর কোলাহল, মানুষের প্রচুর ভিড়। এতদিন পর মনে হচ্ছে যে আসলে আফ্রিকায় আছি এখন। আমার পাশে মহিলা বসছে দুইজন। ক্যান আই টেক ইউ অলসো ইন ভিডিও? হ্যালো, your name, Mama? My name is Asnat. Asnat. Yes. Oh, and she is your daughter? She is my daughter. Okay. You are also going to Dodoma? Yes, I'm going to Dodoma. And you? You're from I'm from Bangladesh. Bangladesh. I'm just visiting here in Tanzania. I stayed in Dar es Salaam for 1 week, and now going to see how the capital city of Tanzania looks like. All right. Yeah. That's nice. I'm really enjoying. So this is your first time? Yeah, it's my first time in Tanzania. And in Dodoma as well? Yeah, Dodoma as well. But it's a beautiful country, as usual. I like this country. তো ওনাদের সাথে মানে অনেকক্ষণ কথাবার্তা বলতেছিলাম, অনেক ফ্রেন্ডলি আসলে মানুষ এখানকার। Have you heard the name Bangladesh before? Yes, I've heard about Bangladesh. I've been in India. You were in India? I've been in Jaipur. Jaipur? Yes. Oh, that's good. That for treatment or to visit? Just for work. For your work. For 2 weeks. Mm-hmm. Yes, to experience on what they are doing about their environmental management issues. Okay. In India, there is a lot of high pollution rates. High pollution, yeah. Yes, as compared to our countries. Yeah. So you have a lot of measures to control the pollution. Okay, thank you so much. Thank you too. তো অনেক ফ্রেন্ডলি মনে হলো, মানে অনেক শিক্ষিত আসলে উনি গভর্নমেন্টের সাথে কাজ করেন, এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে কাজ করেন। ইন্ডিয়াতেও গেছিলেন বেশ কিছুদিন আগে। তানজানিয়া দেশটা অনেকটা দেখতে গোলাকৃতির বা ডিম্বাকৃতির মনে হবে আপনার মানচিত্রে দেখলে। তো দার es Salaam ছিল এদেশের পূর্ব রাজধানী, যেটা সমুদ্রের তীরে অবস্থিত। পুরো দেশের এক প্রান্তে হয়ে গেছিল রাজধানীটা এক। দ্বিতীয়ত সব কিছুই রাজধানী কেন্দ্রিক হয়ে যাচ্ছিল, মানুষের বসবাস, বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরিগুলো, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, দাপ্তরিক বিষয়বস্তু, সব ধরনের কাজগুলো হয়ে যাচ্ছিল দার es Salaam কেন্দ্রিক। এবং ওই দার es Salaamটা একদম একটা দেশের একদম এক কোনায় পড়ছে। তো তারা চাচ্ছিল এই যে সব কিছুই যে রাজধানী কেন্দ্রিক হওয়ার বিষয়টা, এটাকে একটু কমাতে চাচ্ছিল। অ্যান্ড তারা চাচ্ছিল যে রাজধানীটা যেন দেশের সর্বস্তরের মানুষের কাছে যেন ইজিলি অ্যাক্সেস করা যায়, এমন একটা প্লেসে যেন এটা মুভ করা হয়। তো ডুডুমা যে জায়গাটা, এটা পুরো দেশের অনেকটা সেন্ট্রালেই পড়ছে বলা যায়, চারদিক থেকে ম্যাপে যদি খেয়াল করা যায়। খুবই রিসেন্টলি ক্যাপিটাল সিটিটা তারা মুভ করে ওইখানে নিয়ে যায়। বাণিজ্যিক শহর হিসেবে কিন্তু এখনও দার es Salaamই আছে। একটা গল্প বলি আপনাদেরকে। গল্পটার নাম দেওয়া যায় স্বর্ণের পাহাড়ের অভিশাপ। তানজানিয়ার একটা প্রত্যন্ত গ্রাম, চারপাশে সবুজ বন, দূর থেকে দেখা যায় বিশাল বিশাল পাহাড়, যেটা আমি দেখি, আপনিও দেখেন, গ্রামবাসীরা সবাই দেখে। কিন্তু পুরো গ্রামের প্রতিটা ইঞ্চি মাটিতে মিশে আছে সোনা, হীরা, আরও কত কত খনিজ সম্পদ। ওটা না আমি দেখতে পাই, না গ্রামবাসীদের কেউ দেখতে পায়। দেখার জন্য প্রয়োজন প্রযুক্তি। না গ্রামবাসীর আছে, না আছে গ্রামকর্তার। যাদের কাছে আছে তাদেরকে ডাকা হলো, দেখলো, শুরু হবে খনন। গ্রামবাসী ও সরকার কর্তাদের দেওয়া হবে সুবিধা, গ্রামবাসীরা পাবে চাকরি, সেই চাকরির বেতন দিয়ে দিনে 3 বেলা খাওয়া যাবে। কি দারুণ ব্যাপার না? এক বেলা যেখানে খেতে নুন আনতে পান্তা পোড়ায়, সেখানে 3 বেলা স্বাচ্ছন্দ্যে খেতে পারবে গ্রামবাসীরা।
বিনিময়ে শুধু একটু গাম জাগালেই চলবে। চলছে খনন কাজ, বের হয়ে আসছে একের পর এক সোনা, হীরা, বিভিন্ন খনিজ পদার্থগুলো বিক্রি হচ্ছে বিদেশে, সরকার পাচ্ছে রয়্যালটি, গ্রামবাসীরা পাচ্ছে মাসিক বেতন। সবাই খুশি, আর তাদের খুশি দেখে আমি আপনিও খুশি। এদিকে সালফার, মার্কারের মতো বিভিন্ন কেমিক্যাল দিয়ে ধোয়া এসব সোনা হীরার পানিগুলো যাচ্ছে নদীতে। বিষাক্ত কেমিক্যাল মিশানো নদীর পানি যাচ্ছে ক্ষেতের জমিতে। ধ্বংস হচ্ছে কৃষি। যে জমিতে চাষ করে গ্রামবাসীরা একবেলা খাওয়ার চেষ্টা করতো, সেসব জমিতে আর ফসল হচ্ছে না। তাতে কি, যারা চাষ করবে তারা তো সোনার খনির শ্রমিক, বেতন পেয়ে পেট চলছে নিশ্চিন্তে। চাষের তো আর দরকার নাই, তাই না? একদিন একটু ব্যতিক্রম কিছু ঘটল। জোম্বা নামের একজন মাটি কাটতে কাটতে হঠাৎ বড় একটা নীল পাথর পেল, তানজানাইট। সে ভাবলো, মা, এত সুন্দর পাথর, দামও তো মনে হয় অনেক ভালোই পাবো, যেটা দিয়ে অন্তত 2-3 মাস 3 বেলা খাবারের পাশাপাশি একটু ভালো জামা জুতা কেনা যাবে। এই ভাবনার ফাঁকে আবার দেখে ফেললো মাইনে থাকা ওই যে বিদেশি ইঞ্জিনিয়াররা। তারা তো দেখেই বুঝে নিছে যে ওইটা কম হইলেও কয়েক লাখ ডলার হবে। এই কয়েক লাখ ডলারের পাথরটা পেয়ে খুশি হয়ে না চিনে কয়েক মাস নতুন জামা গায়ে দিতে পারবে, এটা ভেবে খুশি হওয়া জুম্বার হাত থেকে ওই পাথরটা কেড়ে নিল আর বলল, এসব জমির প্রতি ইঞ্চি মাটির এক একটা বালি আমাদের। আমাদের কোম্পানিকে লাইসেন্স দিয়েছে তোমাদের সরকার, তোমাদের সাথে আমাদের চুক্তি হয়েছে মাসিক বেতনের। বেতন তো তোমরা পাচ্ছ, এগুলো নেওয়ার অধিকার তো তোমাদের নাই। লজিক্যালি তর্ক করার মতো কোনো যুক্তি কিন্তু জুম্বার কাছে নাই। সারাটা রাত ভাবলো, আমার বাড়ির পিছনেই জমি, সেই জমিতে তাদের জন্য এত পরিশ্রম করি, একটা পাথর আমাকে দিতে দিল না। এমন কত লাখ লাখ পাথর তারা নিয়ে যাচ্ছে, আমরাই তো তুলে দিচ্ছি তাদের, আমাদের বিটার মাঝখান থেকেই। এই ভাবনাগুলো তার মানতে একটু কষ্ট হচ্ছিল। এই বিষয়ে মোটামুটি আরও কয়েকজনের সাথে আলাপ করে 10-20 জন জোগাড়ও করে ফেললো প্রতিবাদ করতে হবে। মালিকের কাছে খবরও চলে গেছে, কিন্তু প্রতিবাদের আগের দিন বিকেলেই তার চাকরিটা চলে গেল। বিচার দিবে কাকে? যে পুলিশ চলে সেই মাইনের কোম্পানির মালিকের দেওয়া গাড়িতে তার কাছে? যেসব আমলারা মাইনের মালিকের কাছ থেকে মোটা অঙ্কের হাদিয়া পায় তাদের কাছে? জায়গাটাই তো নাই যেখানে সে বিচার দিবে। কি করবে এখন? চাষবাস, জমিতে তো আর ফসল হচ্ছে না। গল্পের এই জুম্বা একা নয়, এমন লাখো কোটি জুম্বা ঘুরছে ফিরছে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের আনাচে কানাচে। তার প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই, যেটা থেকে সে সেদিন মালিকের সাথে তর্ক করার মতো লজিক খুঁজে নেবে। তার চিন্তা ছিল যেদিন চাকরিটা পেয়েছিল সেদিন সন্ধ্যা পর্যন্ত, পরদিন ঘুম ভেঙে দ্বিতীয় দিন আবার কাজে গিয়ে আবারও নতুন চিন্তা, সেদিন সন্ধ্যা পর্যন্ত। ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যাস্ত পর্যন্তই তার জীবনের মাইন্ডসেট। এটা শুধু জুম্বা একার নয়, আফ্রিকার অধিকাংশ স্থানীয়দের মাইন্ডসেটটা এমনই। আজকের জীবনটা সকালে সূর্যোদয়ের সাথে শুরু হলো, সন্ধ্যায় সূর্যাস্তের সাথেই তার জীবন শেষ, তার দিনটা শেষ। দিন ভালো গেল তো জীবন ভালো, পরদিন সকালে ঘুম থেকে উঠে নতুন চিন্তা, আর সেই চিন্তাটাও ওই দিন সন্ধ্যা পর্যন্তই। এই ট্রেনটাতে করে আসলাম মাত্র, এসে নামলাম। ট্রেন থেকে নেমে একটা বিষয় খুবই মজা লাগলো, এখানে চারপাশে ঘেরা দেওয়া। এখানে স্থানীয় যে লোকাল ড্রাইভাররা আছে, বিভিন্ন ট্যাক্সিওয়ালারা আছে, তারা কিন্তু ট্রেন থেকে নামার সাথে সাথেই টানাটানি করার কোনো চান্স থাকে না। এখানে অনেক দূর আমি নিজে হেঁটে যাব যদি আমার গাড়ি না থাকে। যদি আমার গাড়ি থাকে আমি পার্কিং থেকে গাড়িতে উঠবো। আর আমার মতো যাদের পার্সোনাল গাড়ি নেই তারা হয় স্টেশনের বাইরে গিয়েই আমার এই ভোগান্তিটা পোহাতে হবে। তো এখন এক প্রকার বলা যায় যে ওয়েলকাম টু ডোডোমা, ক্যাপিটাল সিটি অফ তানজানিয়া। এই স্টেশনের ডিজাইনটা দেখে আবার অ্যারাবিয়ান মনে হইতেছে বাইরে থেকে, অনেকটা ওই যে মরুভূমিতে বাড়িঘরগুলো যেমন হয়ে থাকে না, ডিজাইনগুলো অনেকটা সেরকম মনে হইতেছে না। পিছনে মানে এই যে এই স্টেশনটা দেখে মনে হচ্ছে অনেকটাই আমাদের দেশে এয়ারপোর্টের চেয়েও বড় মনে হচ্ছে, কিন্তু ওইটা দেখে এত বড় একটা স্টেশন। বাহ! স্টেশনের ওদিক থেকে একটু দূরে এসে একটা দোকানের সামনে বসলাম। এখানে আজকে রোজা তো সেহেরি খাইছিলাম সৌরভ ভাইয়ের বাসায়। অ্যান্ড অলি ভাইয়ের এক পরিচিত ভাই আছে, বাংলাদেশি ভাই, এখানে ডোডোমায়। ওনার সাথে আমাকে রেফার করে দিল, ওনার সাথে কথা হয়েছে, উনি আসতেছেন আমাকে নিতে। ওদিকে গাড়িওয়ালারা ডিস্টার্ব করবে বারবার, এর জন্য এখানে এসে বসলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম কি, যত বড় বড় স্টেশনগুলো, এয়ারপোর্ট হোক, রেল স্টেশন হোক, বাস স্টেশন হোক, বড় বড় সবগুলো সিটি থেকে একটু দূরে। প্রত্যেকটা দেশে তো আর তানজানিয়ার মাগুফুলির মতো সরকার আসে না যে $1 বিলিয়ন রয়্যালিটি পেয়েও তার কাছে নাগরিক জুম্বা আগে। $1 বিলিয়ন গোল্ড ডায়মন্ড পেঁচা টাকা রপ্তানি আয়ে যোগ হলেও তার কাছে এক কাটা কৃষি জমির উর্বরতা আগে। আমরা অবশ্য স্টেশন থেকে এখন চলে আসতেছি সিটির দিকে। এটাই ডোডোমা সিটি, দেখতে পাচ্ছেন আপনারা কত ক্লিন। দেখেন একটা বিষয়, আফ্রিকার যে সমস্ত দেশে যায় না কেন, সব দেশের রাস্তাঘাটগুলো, সিটিগুলো এত ক্লিন দেখা যায়।
নিজের মধ্যে জ্বালাসিটি কাজ করে আসলে। মনে হলো না যে গল্পের মোড়টা হঠাৎ ভিন্ন দিকে ঘুরে গেল? হ্যাঁ, তানজানিয়ার বাস্তবতার মোড়টাও ভিন্ন দিকেই প্রবাহিত হচ্ছে। 2015 সালে তানজানিয়ায় ক্ষমতার চেয়ারে আসে জন মাগুফুলি। খনিজ সম্পদ রপ্তানিতে যেসব আইন ছিল প্রায় সবগুলোই সংস্কার করে ফেলে। দেশে যেসব কোম্পানি এসব খনিতে মাইনিং এর কাজে আছে তাদের লাইসেন্স পেতে বা লাইসেন্স রিনিউ করতে হলে এসব আইন মানা বাধ্যতামূলক। আপনারা জানেন যে এই তানজানিয়া দেশটা স্বাধীন হয় 1961 সালে। তানজানিয়া যে মূলভূমি সেটা স্বাধীনতার প্রায় 13 বছর পরেই 1974 সালে তারা ডিসাইড করে রাখে যে ডোডোমা হবে ফিউচার রাজধানী তানজানিয়ার। 2019 সালে এসে দার এস সালাম থেকে তাদের রাজধানীটা মুভ করে এই ডোডোমাতেই। একটা দেশ স্বাধীন হওয়ার 10-12 বছর পরেই তারা ডিসিশন নিয়ে নেয় যে আমার দেশের এই যে রাজধানী, আজকের যে রাজধানী দার এস সালাম, এটা মুভ করা হবে স্বাধীনতা চত্বর। লোকাল বাসগুলো এগুলাই ইন্টারসিটি সিটির ভিতরে এই লোকাল বাস। রপ্তানির জন্য প্রস্তুত হওয়া মোট সোনা থেকে 16% সোনা ব্যাংক অফ তানজানিয়া বা তানজানিয়া সেন্ট্রাল ব্যাংকে ভাগ দিতে হবে। অর্থাৎ বড় বড় সব বিদেশি কোম্পানিগুলোর লাইসেন্স নেওয়া সোনার খনির 16%-এর মালিকানা রাখতে হবে সরকারকে। তানজানিয়ার বেসরকারি কোনো কোম্পানিকে মালিকানা রাখতে হবে 5%। বিদেশে রপ্তানি করতে রয়্যালিটি ছিল আগে 4%, ওটা বাড়িয়ে দিল 6% দিতে হবে এখন। এখানে জুতার দোকানে এসে জুতা দেখলাম, জুতা পছন্দ হয়ে গেল। আমার এক জোড়া জুতা লাগতেছে, এটা 20,000 তানজানিয়ান শিলিং, বাংলাদেশি টাকায় 950 টাকা মতো। এই এক জোড়া জুতা পাতলাও আছে, ভালো লাগতেছে। ভাই নিয়ে নিলাম এখান থেকে জুতা, বাংলাদেশি টাকা 980 টাকা মতো পড়ছে এই এক জোড়া জুতার দাম। ভাইয়ের সাথে আপনাদের মিট করাই। ভাই নাম হচ্ছেন আলম ভাই? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ফাসিহুল আলম। ফাসিহুল আলম ভাই, উনি ডাক নাম আফ্রিকাতে আলম। আচ্ছা আচ্ছা। আর বাংলাদেশে আলম দুবাই। আলম দুবাই। কেন আপনি দুবাইতে থাকতেন আগে? হ্যাঁ, দুবাই ছিলাম। আচ্ছা। পরে এই তো এটা উঠে গেছে দুবাই, আলম দুবাই হিসেবে ছিলেন আমাকে। তো উনি আফ্রিকার জন্য কিন্তু আলম ভাই, ও বাংলাদেশের জন্য আলম দুবাই ভাই। উনি এখানে আছেন প্রায় 13 বছর, বলেন না? 13 বছর ধরে আছেন এই তানজানিয়াতে। কোন সেক্টরে জানি বলেন? মানে একটা অ্যালুমিনিয়াম সাইড ইনচার্জ হিসেবে আছেন, মানে বিভিন্ন যে অ্যালুমিনিয়াম কনস্ট্রাকশনের কাজগুলো করতেছেন। এই যে একটু আগে আপনাদেরকে বললাম না যে দার এস সালাম থেকে রাজধানীটা মুভ হয়ে এখানে ডুডুমায় আসলো। এখানে রাজধানী যেহেতু হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরগুলো এখানে নির্মিত হচ্ছে, সেইখানে বাইরে এখানে অ্যালুমিনিয়াম গ্লাস এই সমস্ত সেক্টরগুলো নিয়ে কাজ করতেছেন বিভিন্ন সরকারি। হ্যাঁ, কালকে আরও দেখা সাক্ষাৎ হবে, আরও অনেক কিছু দেখবো ইনশাল্লাহ। আজকে আসলে টায়ার দুজনে রোজা রাখছি, বিকেল টাইম। এখন আমরা বাসায় যাবো, রেস্ট করে দেন। আপনাদেরকে হয়তো বা এই ডুডুমা সিটির আরও কিছু ট্যুর দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই দেখুন, উপভোগ করুন বাকি ভিডিওটা। এখন একটা সিএনজি ঠিক করে দিতেছে, বাইরে যাচ্ছি বাসায়। কিছু বলতে হবে না, ওই আমার বন্ধু, আমি ব্যবসা করতেছি। আপনি আসবেন তো না? হ্যাঁ, আমি আসবো। আচ্ছা, ঠিক আছে। ওই যে মোজাম্বিকের মতো যেসব ছোট ছোট কুড়াইঘর খনিগুলো আছে এখানে তানজানিয়াতেও, ওসব শ্রমিকরা আগে বিদেশি কোম্পানির কাছে বিক্রি করতে হতো বাধ্য হয়ে। ওখানে তাদেরকে 5+3=4 এই হিসেবে দাম দিত। এমন ছোট ছোট মাইনিং শ্রমিকরা পুরো তানজানিয়া জুড়ে প্রায় 15 লাখ। সরকার এখন সারা দেশে 28টা বাইং সেন্টার খুলে, যেখানে এসব ছোট ছোট শ্রমিকরা তাদের এমন ছোট ছোট পরিসরে পাওয়া বিভিন্ন খনিজ সম্পদগুলো বিক্রি করতে পারবে সরকারের কাছে। দামও পাওয়া যাবে 5+3=8 এই হিসেবে। মজার বিষয় হলো, আগে তানজানিয়ায় এমন কোনো রিফাইনিং প্লান্ট ছিল না, পরিশোধনাগার ছিল না যেখানে সোনাটা রিফাইন করতে পারবে। এতে করে কি হতো, বিদেশি কোম্পানিগুলো কাঁচা সোনাটাকে রপ্তানি করত, বিদেশে রিফাইন করত। সরকার এটার জন্য যথাযথ হিসাবটা পেত না, ট্যাক্সও সঠিকভাবে পেত না। এখন তানজানিয়ার মোয়ানজা রিজিয়নে মোয়ানজা প্রিসিয়াস মেটাল রিফাইনারি স্থাপন করে তারা। এখানে কাঁচা স্বর্ণ থেকে আন্তর্জাতিক মানে গোল্ড বার বানানো হয়। ওই যে গোল্ড বারগুলো যেগুলো আমরা চিনি বিশ্বের বিভিন্ন দেশের জুয়েলারি সবচেয়ে পাওয়া যায়, সেই বারগুলো এখন কাঁচা স্বর্ণ না, তানজানিয়া থেকে এক্সপোর্ট হয় সোনার বার। সর্বশেষ 2024 সালে সবচেয়ে ইন্টারেস্টিং আইনটা কার্যকর হয়। ছোট হোক বা বড়, একটা কোম্পানি যদি গোল্ড মাইনের লাইসেন্স পায়, সে লাইসেন্সের আন্ডারে যত সোনা উত্তোলন করে তার 20% তানজানিয়ার সেন্ট্রাল ব্যাংকে বিক্রি করতে হবে। এরপরে বাকি 80% সে বিদেশে রপ্তানি করতে পারবে। আফ্রিকার দেশ তানজানিয়া এখন থেকে প্রতি বছর 6 টন স্বর্ণ মজুত করবে তাদের কেন্দ্রীয় ব্যাংকে। বোঝার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের একটা উদাহরণ দিই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আছে এই পর্যন্ত 14 টন মতো সোনা, আর তানজানিয়ার কেন্দ্রীয় ব্যাংকে আছে 50 টন সোনা। সেই সাথে এখন থেকে প্রতি বছর আরও 6 টন করে
যুগ হতে থাকবে। সেজন্যই বলেছিলাম আফ্রিকা মহাদেশের প্রত্যেকটা দেশে তো আর এমন মাগফুলি সরকার আসে না, যার কারণে ওসব দেশের মানুষও জুম্বা হয়েই দিনাতিপাত করে যাচ্ছে যুগের পর যুগ। দেখা যাচ্ছে সেই আফ্রিকা, যে আফ্রিকা আমি চিনি, আপনি চিনেন, একবেলা খেতে হিমশিম খায়। যেদিন আমি প্রথম তানজানিয়ার দার সালামে আসি, বাস থেকে নেমেই তো ভাই আমার চোখে চানা বড় হয়ে যায়। এমন এমন সব দৃশ্য আমি দেখি যা অন্যান্য আফ্রিকান দেশগুলোতে কখনোই দেখি নাই। আমার তানজানিয়া সফরের সব ভিডিওগুলো তানজানিয়া প্লেলিস্টে অ্যাড করা আছে, যেটা আপনারা এই ভিডিওর শেষে দেখে নিতে পারেন। তানজানিয়ার পুরো সিরিজটা। তো গ্রামের মানুষ কিছুটা জিতলো, কিছুটা হারালো, তাদের কিছু অধিকার তারা পেল। পাহাড়ের সব সম্পদ আগের মতোই বিদেশে রপ্তানি হওয়ার পাশাপাশি এই দেশেও বড় একটা অংশ রেখে যেতে হচ্ছে। তানজানিয়ার জনগণ বুঝে গেল তাদের লড়াই কেবল শুরু হয়েছে, শেষ হয়নি। অনেক লম্বা একটা গল্পের মধ্যে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আফ্রিকার দেশগুলো কেন এত গরিব, এক বেলা খেতে কেন হিমশিম খায়, এখন তানজানিয়ার দৃশ্য কেন পাল্টাচ্ছে, কিভাবে বা পাল্টে যাচ্ছে। আমি আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে আছি, তার মধ্যে মোজাম্বিকে ছিলাম প্রায় 6 বছর, যার কারণে এখানকার মানুষগুলোর সাথে আমার মিশার সুযোগ হয়েছে। সরকারি, রাজনৈতিক, কূটনৈতিক বিভিন্ন বিষয় নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। সে কারণে আমার ভিডিওগুলোতে আপনারা হয়তো বা খেয়াল করে দেখেন যে অনেক ভিতরের কথাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি বা প্রেজেন্ট করার চেষ্টা করি আপনাদের সামনে, যেগুলো আপনারা অনেকে বিরক্ত বোধ করেন, আপনারা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আফ্রিকার মানুষ কত গরিব, আফ্রিকার রাস্তাঘাট ভাঙ্গা, আফ্রিকার রাস্তাঘাটে পানি উঠে, আফ্রিকায় বিল্ডিং নাই, আফ্রিকায় কুড়েঘরগুলোই বেশি, এগুলোই আপনারা দেখতে পছন্দ করেন। অ্যান্ড বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আমার মতো বিভিন্ন ইউটিউবাররা আপনাদেরকে সেগুলোই দেখায়, আর বাস্তবতা সবসময় আড়ালেই থেকে যায়। তাদেরও কি দোষ, আপনাদেরও কি দোষ? আপনারা চান মনের শান্তি, তারা চায় আপনাদের শান্তি, কিন্তু বাস্তবতাটা আমাদের জানা উচিত। কারণ পৃথিবী জুড়ে হয়তো আপনি শুনতে পারবেন একটা ধ্বনি, আফ্রিকা ইজ দ্য ফিউচার, কিন্তু বাংলাদেশিরা আমরা এখনো প্রস্তুত না। আফ্রিকা সম্বন্ধে আমাদের ধারণা অনেক অনেক কম। কিভাবে তারা আগাচ্ছে সেটাই যদি আমরা দেখি, আমাদের দেশের জন্য মডেল হতে পারে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ। বর্তমানে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ছাড়াও বাংলাদেশের বিশাল একটা শ্রমবাজার হতে পারে এই আফ্রিকা। যার কারণে চেষ্টা করি আফ্রিকা মহাদেশের যে দেশে যায় না কেন খুঁটিনাটি অনেকগুলো বিষয় আপনাদের সামনে প্রেজেন্ট করতে, একটা দেশকে যথাযথভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। যদি আপনারা বিরক্ত বোধ করে থাকেন তার জন্য এক্সট্রিমলি সরি, বাট আই হ্যাভ টু ডু দিস। ভাই টাউন থেকে প্রায় 30 কিলোমিটার ধরে ওনাদের বাসা। এইখানে এটা একটু আউটসাইড, গ্রাম সাইড বলা যায় অনেকটাই। তো এইখানে বেসিক্যালি আসা হইলো আর কি। পরিবেশ তো সুন্দর দেখলাম অবশেষে। এই সেই বাড়ি যেগুলো আপনাদেরকে তানজানিয়াতে প্রবেশের প্রথম দিকে দেখাইছিলাম, অ্যান্ড সেই বাড়িতে আসা হইলো। ভাই কি বাংলাদেশি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাই আছেন, ওনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, পরিচয় হবে। আগে আমরা একটু জিনিসপত্রগুলো ইয়া করে নিয়ে নিই, এটা আমাকে দিতে পারছেন। এই হচ্ছে ভাই পেপার শেপার। বাহ, খুব সুন্দর দেখে আসলে এই বাড়িগুলো বাইরে থেকে দেখতে। অ্যান্ড ভিতরে কেমন হয় একটু দেখবো আর কি আজকে। ভিতরে দেখতে এমন, বাহ মাশাআল্লাহ। ও এই ভাইয়ের বাড়ি কোন জায়গায় যেন? আচ্ছা, এটাতে আর কেউ নাই এখানে? প্রথম দিন কিন্তু এই সিস্টেমের বাড়িগুলো দেখেই আমার মনে হয়েছিল কোনো না কোনো একটা রহস্য এখানে আছে। ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম। আমি প্রথম দিকে মনে করতাম কি এই যে উপরে একদম হাইট থাকে না, আর মাঝখানে যে সিলিংটা, দুইটার মাঝখানে জায়গাটা মনে হয় ছাদ হিসেবে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য ইউজ করে এই ধরনের বাড়িগুলোতে, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না। এটা একটু উপরে ডিস্টেন্স বা হাইটটা রাখছে যেন তাপমাত্রাটা হার্ডলি না লাগে রুমের ভিতরে। আসলে দেখলাম যে এই যে এখানে তাপমাত্রা যেটা আমি ফিল করতেছি, রুমের ভিতরে গেলে কিন্তু এই তাপটা থাকে না, একটা শীতল হাওয়া অনুভব হয়। তো এটা হচ্ছে এই বাড়িগুলোর রহস্য। ভাই কিন্তু আগে অনেকগুলো দেশে ছিলেন অ্যান্ড অনেকগুলো দেশ থেকে ঘুরে ফিরে আসছেন, উনি একটু নার্ভাস ফিল করতেছেন ক্যামেরার সামনে আসতে। তো আসেন, সমস্যা নাই। আমি আপনার কাছে জাস্ট এই বিষয়টা একটু জানতে চাইতেছিলাম, যেটা আপনি বলছিলেন যে সর্বশেষ আপনি ছিলেন দুবাইতে, না? জি, দুবাইতে ছিলেন। এখন এখানে কি কাজ? এই যে অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর আর ফোরম্যান হিসেবে আছে। অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর কাজগুলো করেন, দুবাইতেও সেম কাজই করতেন না? দুবাইতেও একই কাজগুলো, ওইখান থেকে এখানে আসছেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো দুবাইতেও সেম কাজ করতেন, এখানেও সেম কাজ করতেছেন, তাহলে আপনার কাছে কোথায় বেশি ভালো লাগে? কি যেন বললেন? আমার এই দেশেই ভালো লাগে, কারণ এই দেশে আপনার রেসপেক্ট করে বেশি।
ইজ্জত ইজ্জতটা দেয়। ইজ্জত বেশি। এটা কি কোম্পানি দেয় নাকি এখানে স্থানীয়? এখানে আপনার ইঞ্জিনিয়ার, ফোরম্যান, স্টাফ সবাই আপনার এই দেশে সবাই ইজ্জত করে, যে আমরা ফরেনিয়ার হিসেবে ভালো একটা সম্মান আছে। কোনো আপনি মিডল ইস্ট গুলাতে এগুলা এরকম সম্মান নাই, লেবার হিসাবে দেখে। তো এই যেই কাজটা করতেছেন সেম বেতনই পাইতেন নাকি একটু না, বেশি বেতন? একটু বেশি, এখানে একটু বেশি। এখানে বেতন একটু বেশি পাচ্ছেন, কিন্তু পাশাপাশি সম্মানটাও পাচ্ছেন। সম্মান অনেক বেশি, সম্মানটাই তো অনেক কিছু। এটা কিছু। উনি আসছেন কিন্তু 1.5 বছর হয় না, এখনো 1 বছর 2-3 মাস মেবি এখানে হচ্ছে নাকি। এটা একটা গ্রাম সাইড বলা যায় না? গ্রাম সাইড, এটা একটু গ্রাম সাইড। গ্রাম সাইড দেখে তো ভাই আগামী আছেন। টাউনে কোলাহল থাকতে থাকতে আমি দারুসালামে ভাই বিরক্ত হয়ে গেছি। আমি ভুলে গেছিলাম যে আমি আফ্রিকায় আছি। এখন আমার মনে হইতেছে না আমি আফ্রিকায় ফিরে আসছি, এরকম একটা মানে অনুভূতি কাজ করতেছে। তো এখন আমাদের রমজানের ইফতারের সময় কাছাকাছি চলে আসছে, আর হয়তো বা 2-2.5 ঘন্টা আছে। ইফতার করে তারপর সবাই একটু রিল্যাক্স করবো। বাকি ভাইয়েরা আছেন, ওনাদের সাথেও পরিচয় করে দিব ইনশাআল্লাহ।